গোপালগঞ্জের কোটালীপাড়ায় সুদের টাকা লেনদেন নিয়ে দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষ, আহত অন্তত ২০, অভিযানে যৌথ বাহিনী। ৩ জেলার সীমান্ত দিয়ে আজও ৩৫ জনকে পুশিন করেছে বিএসএফ, হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে বিজিবি। বরিশাল বিভাগে হঠাৎ করেই বেড়েছে ডেঙ্গুর প্রাদুর্ভাব, সারা দেশে মোট আক্রান্তের ১/৩ বরগুনায়। মশা নিধনে কার্যকর ব্যবস্থা না নেয়ার অভিযোগ। কাছে একটা খাল আছে, এখানে অনেক প্রচুর পরিমাণে মশা। রাত্র ঘরে ঠিক মতন বলা যাচ্ছে না, দিনে তো আসি। ডেঙ্গু নিয়ে যে আমরা কি আতঙ্কে আছি, ছোট ছোট বাচ্চা নিয়ে, সেটা বলার মতো না। আমন্ত্রণ সংবাদ সারা দেশে, আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন, এবার বিস্তারিত খবরাখবর। গোপালগঞ্জে সুদের টাকা লেনদেনকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। সকালে কোটালীপাড়ার মাঝবাড়ি ও বঙ্কুরা গ্রামের বাসিন্দাদের মধ্যে এই সংঘর্ষ হয়। পুলিশ জানায়, বঙ্কুরা গ্রামের রিয়াজুলের কাছ থেকে মাঝবাড়ির ফারুক সুদে টাকা নেয়, সেই টাকা সময় মতো পরিশোধ না করায় দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামের মানুষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। খবর পেয়ে পুলিশ ও যৌথ বাহিনী ঘটনাস্থলে গিয়ে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। প্রায় ২ ঘন্টা টানা সংঘর্ষের পর পরিস্থিতি শান্ত হয়। মৌলভীবাজার, পঞ্চগড় ও দিনাজপুরের সীমান্ত দিয়ে আজও ৩৫ জনকে পুশিন করেছে বিএসএফ। বিজিবি জানায়, ভোরে পঞ্চগড়ের অমরখানা গোলাবাড়ির সীমান্ত দিয়ে ৭ জনকে এপারে ঠেলে দেয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী, পরে তাদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নওগাঁ ও যশোরের বাসিন্দা বলে জানায়। এদিকে মৌলভীবাজারে বড়লেখা সীমান্ত দিয়ে ভোরে ১৩ জনকে পুশিন করে বিএসএফ। বিষয়টি নিশ্চিত করেছে বিয়ানীবাজার বিজিবি। তাদের পরিচয় শনাক্তের কাজ চলছে। এছাড়া দিনাজপুরের বিরামপুর উপজেলার অচিন্তপুর সীমান্ত দিয়েও নারী শিশুসহ ১৫ জনকে বাংলাদেশ ভূখণ্ডে ঠেলে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। বরিশাল বিভাগে হঠাৎ করে ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়েছে। বিশেষ করে বরগুনা জেলায় সংক্রমণের হার সবচেয়ে বেশি। পরের অবস্থানে রয়েছে পটুয়াখালী জেলা। স্বাস্থ্য বিভাগ বলছে, সংক্রমণ ঠেকাতে এডিস মশার বংশবিস্তার রোধ এবং সচেতনতার বিকল্প নেই। ময়লা আবর্জনা ও জমে থাকা পানিতে জন্ম নিচ্ছে এডিস সহ বিভিন্ন প্রজাতির মশা, যার যন্ত্রণায় অতিষ্ঠ বরিশালের মানুষ। প্রচুর পরিমাণে মশা, রাত্র ঘরে ঠিক মতন বলা যাচ্ছে না, দিনে তো আসি। ডেঙ্গু নিয়ে যে আমরা কি আতঙ্কে আছি, ছোট ছোট বাচ্চা নিয়ে, সেটা বলার মতো না। সাধারণত বর্ষা মৌসুমে বাড়ে ডেঙ্গুর প্রকোপ, তবে এবছর একটু আগেভাগেই এডিস মশার কামড়ে আক্রান্ত হচ্ছে মানুষ। বুধবার একদিনেই বরিশাল শের-ই বাংলা মেডিকেলে ভর্তি হয়েছে ৩০ জন রোগী। বরিশাল জেলায় এ পর্যন্ত ৫ শতাধিক রোগী চিকিৎসা নিয়েছে। হয়তো কোনো সিজনালি জ্বর, পরে আমি আমাদের গলাচিপাতে যাই, ওইখানে গিয়ে আমি টেস্ট করি। টেস্ট করার পরে আমি ডেঙ্গু পজিটিভ আসি। এ হলো আমার ছোট ভাই, তা ও হঠাৎ করে জ্বর হয়েছে, তো পরবর্তীতে আমরা এইখানে নিয়ে আসছি। টিকা তো একটা ভেরিয়েন্টের উপর হয়, তো যখন একটা ভেরিয়েন্টের উপর করে দেখা যায় সে আবার তার জাত চেঞ্জ করে, তার প্রকৃতি চেঞ্জ করে, নেচার চেঞ্জ করে, যার কারণে আসলে 100% মানে প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন টিকা আবিষ্কার করতে পারছে না। বিভাগে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি বরগুনা জেলায়। হাসপাতালে জায়গার সংকুলান হচ্ছে না, পাঠানো হচ্ছে বরিশাল ও ঢাকায়। বুধবার পর্যন্ত এ জেলায় আক্রান্তের সংখ্যা ১৫০০ ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে ৫ জনের। আমার পরিবারে আমরা ৪ জন সদস্য এবং ৪ জন সদস্যরই আমরা ডেঙ্গু আক্রান্ত। শ্বশুর এবং শ্যালক এরা দুইজনই ডেঙ্গুতে আক্রান্ত। জুন মাসের এই পরিস্থিতিতে এসে এতখানি ডেঙ্গু রোগী কখনো এর আগে আমাদের মোকাবেলা করতে হয়নি।
স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান বলছে দেশে ডেঙ্গু আক্রান্ত মোট রোগীর 1/3 বরগুনা জেলায়। এর কারণ হিসেবে নানা সমস্যার কথা বলছেন স্থানীয়রা। কাছে একটা খাল আছে, এই খালে পর্যাপ্ত পরিমাণে ময়লা ফালানো হয়, এই জন্য এখানে অনেক প্রচুর পরিমাণে মশা। যেহেতু হাইলি পপুলেটেড এরিয়া, সেহেতু এটা খুব র্যাপিডলি আমার মনে হচ্ছে সংক্রামিত হচ্ছে। তো এটা কারণ বলে আমি মনে করি। স্বাস্থ্য বিভাগের হিসাব অনুযায়ী 1 জানুয়ারি থেকে এ পর্যন্ত বরিশাল বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে 2486 জন, মৃত্যু হয়েছে 7 জনের। দক্ষিণাঞ্চলে দ্রুত গতিতে বাড়ছে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা। প্রতিদিন হাসপাতালে আশঙ্কাজনক হারে ভর্তি হচ্ছে ডেঙ্গু রোগী। বিশেষজ্ঞরা বলছেন এডিস মশা প্রতিরোধে এখনই কার্যকরী পদক্ষেপ নেওয়া না হলে মহামারী আকার ধারণ করতে পারে ডেঙ্গু। কৌসর হোসেন, যমুনা নিউজ, বরিশাল। প্রতি বছর প্রায় 200 মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন কমছে, বেড়েছে এলএনজি আমদানি। গ্যাস উৎপাদন বাড়িয়ে আমদানি কমানোর চেষ্টা চলছে বলে জানিয়েছেন জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফজলুল কবির খান। সকালে সিলেটে কৈলাসটিলা 7 নম্বর কূপ সহ বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন জ্বালানি উপদেষ্টা। এ সময় তিনি বলেন, যে সকল এলাকা থেকে গ্যাস উত্তোলন করা হচ্ছে সেখানেও গ্যাস সংযোগ নয়, বরং কম মূল্যে এলপিজি সিলিন্ডার সরবরাহ করবে সরকার। সুযোগ থাকলে কিয়ামত পর্যন্ত বাসাবাড়িতে গ্যাস বন্ধের সিদ্ধান্ত নেয়ার কথা জানান তিনি। তার মতে পাইপলাইনে বাসাবাড়িতে গ্যাস সরবরাহ অপচয়। গ্যাস ফিল্ডের 2টি কূপ হতে 16 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। আবাসিক ক্ষেত্রে মানে কিয়ামত পর্যন্ত অপেক্ষা করলে কোনো সম্ভাবনা নাই। আমার পক্ষে যদি সম্ভব হতো তাহলে আমি ঢাকাতেও আবাসিক গ্যাস বন্ধ করে দিই। এটা হচ্ছে সবচেয়ে ইনএফিশিয়েন্ট, কারণ শিল্প কারখানা যেখানে গ্যাস পাচ্ছে না, বিদ্যুৎ উৎপাদনের জন্য যেখানে গ্যাসের ঘাটতি, সেখানে বাসাবাড়িতে তো এটা একটা অপচয়। দর্শক, এ বিষয়ে আরো জানবো সহকর্মী মাহবুবুর রহমান রিপনের কাছ থেকে। রিপন, এই গ্যাস ফিল্ড থেকে মোট কি পরিমাণ গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ হচ্ছে, একটু বিস্তারিত জানতে চাই আমরা। ইসরাত, যে 16 মিলিয়ন নতুন করে যুক্ত হয়েছে, 1 মাস আগে থেকে যুক্ত হয়েছে, এটা যদিও আনুষ্ঠানিক ঘোষণা আজ এসেছে। এই 16 মিলিয়ন সহ এই গ্যাস ফিল্ডের প্রায় 17টি কূপ রয়েছে, যে 6টি গ্যাস ক্ষেত্র রয়েছে। এই 6টি গ্যাস ক্ষেত্রের মধ্য থেকে এই 17টি কূপ রয়েছে। এই 17টি কূপ থেকে 147 মিলিয়ন ঘনফুট গ্যাস প্রতিদিন জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। এছাড়াও সিলেট গ্যাস ফিল্ডের পক্ষ থেকে কিন্তু বেশ কিছু উন্নয়নমূলক কর্মকাণ্ড নেওয়া হয়েছে। আপনি জানেন যে বেশ কিছু কূপ রয়েছে, যে সকল কূপে এর আগে গ্যাস উত্তোলন হয়েছে, এ সকল কূপের উপরের যে স্তরগুলো আছে সে সকল স্তর থেকে গ্যাস উত্তোলনের জন্য ওয়ার্ক ওভার যে প্রকল্প, সেটা কিন্তু চলমান রয়েছে। আজও উপদেষ্টা যেখানে এসেছিলেন সেখানেও একটি কূপের খনন কার্য শুরুর তিনি দেখেছেন, যাতে করে ওই কূপ থেকে, এই কূপটি থেকে অনেক আগেই বন্ধ হয়ে গিয়েছিল গ্যাস উত্তোলন, এবং সেখান থেকে আবার নতুন করে গ্যাস উত্তোলনের একটি ওয়ার্ক ওভার প্রকল্প নেওয়া হয়েছে। এবং এছাড়া আরও কয়েকটি প্রকল্প রয়েছে সিলেট গ্যাস ফিল্ডের অধীনে। তাদের যে লক্ষ্যমাত্রা রয়েছে প্রায় 200 মিলিয়ন ঘনফুট গ্যাস খুব দ্রুতই তারা জাতীয় গ্রিডে যুক্ত করতে চান। সেজন্য আরও 53 মিলিয়ন ঘনফুট গ্যাস তাদের যুক্ত করতে হবে। এই জন্য বেশ কয়েকটি নতুন কূপ এবং পুরাতন কূপকে ওয়ার্ক ওভারের প্রক্রিয়ার মধ্যে তারা নিয়ে এসেছেন। সব মিলিয়ে এই মুহূর্তে যে পরিমাণ গ্যাস, আসলে আমরা যেটা দেখছিলাম যে এই কূপটি আপনি দেখতে পাচ্ছেন, এই কূপটি কিন্তু 2015 সালে এর আগের সরকার এখানে ঘোষণা দিয়েছিল, ডাকডোল পিটিয়ে ঘোষণা দিয়েছিল এখানে তেল রয়েছে এবং বিপুল পরিমাণ তেল, দৈনিক 500 ব্যারেল তেল উৎপাদন করা যাবে। সেই লক্ষ্যে কিন্তু এখানে বেশ কিছু জায়গা জমিও সরকার কিনেছিলেন অনেক টাকা ব্যয় করে, কিন্তু শেষ পর্যন্ত সেখানে কিন্তু তেল পাওয়া যায়নি। তেল না পাওয়ার কারণে 2022 সালে এখান থেকে 19 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হয়, সেটাও 6 মাসের বেশি হয়নি। সবশেষ এই 8 মিলিয়ন ঘনফুট গ্যাস এই কূপ থেকে জাতীয় গ্রিডে যুক্ত হলো। সেটা আসলে কতদিন চলবে সেটা দেখার বিষয়। অনেক ধন্যবাদ আপনাকে। প্রাণ ইউএইচটি মিল্ক, শুদ্ধতায় ও মমতায় সবসময় সেরা স্বাদে। নদী ভাঙনের কবলে জামালপুরের দর্শানী নদী পাড়ের এলাকা, বিলীন হয়েছে শতাধিক বসতবাড়ি আর ফসলি জমি। ভাঙনের ঝুঁকিতে আরও বহু স্থাপনা, দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি স্থানীয়দের। জামালপুরের দশানী নদী তীরবর্তী এলাকা, ভাঙনের কবলে কষ্টে গড়া বসতভিটা ও ফসলি জমি শেষ হয়েছে নিমিষেই।
দেয়ানগঞ্জ বক্সিগঞ্জ উপজেলার সীমান্তবর্তী 5টি গ্রামের 2 কিলোমিটার এলাকা জুড়ে শুরু হয়েছে এমন ভাঙন। এতে নদীগর্ভে বিলীন হয়েছে শতাধিক বসতবাড়ি ও ফসলি জমি। ভাঙন হুমকিতে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, সেতু, বসতবাড়ি সহ কয়েক একর ফসলি জমি। কেউ কেউ সরিয়ে নিচ্ছেন ঘরের টিন, আসবাবপত্র সহ প্রয়োজনীয় সামগ্রী। আমার এক কাড়ার সম্পত্তিও নেই, আমরা ঘর বাড়ি সব ভাঙি নিয়ে গেল, আমি কই যাই থাক পানি যা খামো, তাও আঙ্গর কোনো খাওয়ার কোনো ই নাই কে। কল 2টা গেছে গা, নদীর তনে যা পানি আনি খামু, তাও আঙ্গর কোনো ক্ষমতা নাই কে। আমরা এলাকাবাসী সব আসিয়া হেল্প করতেছি, মানে টিন দিয়ে ছাপড়া ঘর তুলে দিতেছি, কাজে থাকবে আশ্রয় নিতে আসি। বেশ কিছুদিন যাবৎ নতুন করে ভাঙন শুরু হলেও এখনও কোনো সহায়তা পায়নি ভুক্তভোগীরা। ভাঙন ঠেকাতে নেওয়া হয়নি কোনো পদক্ষেপও। সামনে বাঁধ দিছিল খাবড়াপাড়া, বাঁধটা ভেঙে দেওয়ার কারণে আমাদের এত ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ব্রহ্মপুত্র নদী খনন করার জন্য আমাদের বাড়ি ঘর সবকিছু বিলীন হয়ে যাচ্ছে। বড় বড় জায়গা পদক্ষেপ নিতে আছে, কিন্তু আজকে দেখতেছি 2 বছর থেকে এই নদীটা ভাঙুন, কিন্তু সরকারের কোনো পদক্ষেপ নেয় না। আমাদের নদী ভেঙে ঘর বাড়ি রাস্তাঘাট সমস্ত শেষ হয়ে গেছে, আজ পর্যন্ত কোনো কাজ কাম করার কোনো উদ্যোগ নেই। এবং কি আমাদের যে এখন যে সামনে আরো বন্যা বেশি হলে আরো ভাঙচুর বেশি হবে। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে ভাঙন রোধে ইতিমধ্যে বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন তারা। দশানী নদী, যেটা বক্সিগঞ্জ উপজেলায় বেশ কিছু জায়গায় ভাঙন দেখা দিয়েছে, এর ইতিমধ্যে আমরা 200 মিটার জায়গায় অস্থায়ী জরুরি প্রতিরক্ষা কাজ গ্রহণ করেছি। পাশাপাশি যে সকল ভাঙন কবলিত স্থান রয়েছে সেগুলো আমরা পর্যবেক্ষণে রেখেছি এবং রিপোর্ট করেছি। আমরা প্রয়োজন সাপেক্ষে জরুরি ভিত্তিতে সেগুলোতেও কাজ গ্রহণ করব। গত 30 বছরে এমন ভাঙনের মুখোমুখি হয়নি দশানী নদী পাড়ের মানুষ। সম্প্রতি এই নদীতেই পাল্টাপাল্টি বাদ দিয়েছিল 2 গ্রামের বাসিন্দারা। সাগর ফরাজি, যমুনা নিউজ, জামালপুর। ঈদের ছুটি কাটিয়ে আবারও ধীরে ধীরে কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ। সকাল থেকেই সড়ক, রেল ও নৌপথে ছিল কর্মস্থলে ফেরা মানুষের ঢল। রোববার থেকে খুলছে অফিস আদালত, তাই সব রুটেই বাড়ছে মানুষের চাপ। চট্টগ্রামে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছেড়ে আসা ট্রেনে ছিল যাত্রীদের উপচে পড়া ভিড়। ট্রেনের শিডিউল বিপর্যয়ের কারণে ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের, তবে সড়ক পথে তেমন যানজট না থাকায় দুর্ভোগ ছাড়াই গন্তব্যে পৌঁছাচ্ছেন কর্মস্থলে ফেরা মানুষ। আমাদের তো আসলে বাধ্য হয়ে ফিরতে হয়েছে, শুক্রবার সপ্তাহের শেষের দিন এবং আগামীকাল অফিস খোলা, সেই জন্যই আমাদেরকে এখানে ব্যাক করতে হয়েছে। ভালোভাবে আসছি, তেমন কোনো সমস্যা হয় না। আগামীকাল খোলা, তাই কর্মস্থল যেতে হবে। আমাদের ঈদের ছুটিতে বাড়িতে গেছিলাম, এখন ঈদ শেষ করে আবার কর্মস্থলে ফিরতেছি। বাংলার মাঠে ঘাটে, মেলায় কিংবা পারিবারিক আড্ডায় চর্চায় আছে লোকগানের সুর। ঘেটুগান, পালাগান, ভাসান গান সহ দেশে ছড়িয়ে থাকা নানান লোকগান শুধু সুরের খোরাক নয়, এগুলো আমাদের সমাজ সংস্কৃতির জীবন্ত দলিল। সম্প্রতি প্রচলিত ধারার বাইরে ফিউশন ও নতুন কম্পোজিশনে এই লোকসঙ্গীতগুলো ব্যাপক জনপ্রিয়তা পাচ্ছে। লোক গবেষকরা বলছেন, লোকগানের স্বকীয়তা ও মৌলিকতা রক্ষা করে গানগুলোকে নতুন প্রজন্মের কাছে আরও গ্রহণযোগ্য ও প্রাসঙ্গিক করে তুলতে হবে, বাড়াতে হবে লোক সংস্কৃতি খাতে পৃষ্ঠপোষকতা। ময়মনসিংহ অঞ্চলে লোকগানের চর্চা আজও উৎসব আনন্দ বা পারিবারিক আড্ডার অংশ হিসেবে টিকে আছে। এই গানগুলো লোকমানুষ থেকে উৎসরিত। অনেক ক্ষেত্রেই এদের নির্দিষ্ট কোনো গীতিকার বা সুরকার নেই। সময়ের প্রবাহে বাউল, সাধক কিংবা কবিরা নিজেদের ভাব অনুযায়ী এসব গানে সংযোজন ও বিয়োজন করেছেন, তৈরি করেছেন নতুন ব্যঞ্জনা। নেত্রকোনার সাত্তার পাগলা অন্যান্য লোকশিল্পীদের মতো লেচুয়ার বাগানে গানটির কিছু নতুন লাইন যুক্ত করে নিজের মতো করে পরিবেশন করতেন। এভাবেই লোক সংস্কৃতি ধীরে ধীরে রূপান্তরিত হয়েছে লোকজ সমাজের চাহিদা ও অনুভূতির সঙ্গে খাপ খাইয়ে। গ্রামের যারা ভূস্বামী ছিল, যাদের বাইরে কিংবা শিক্ষা দীক্ষা কম ছিল, তারা নিজেরাই দল গঠন করত। ছেলেদেরকেই 10, 11, 12, 13 এরকম বাচ্চাদেরকে নিয়ে তারা মেয়ে সাজিয়ে তারা লীলা কীর্তন করত।
কাউয়া কমলা, মালোমা ঝিলঝি, সর্বত মঙ্গল রাধে, আটকলে সকলে বন্দি সহ বিভিন্ন লোকগান জনপ্রিয়তা পাচ্ছে। সাথে সাথে লোকগানে এসেছে পরিবেশনের আধুনিকায়ন। পরিবর্তন ঘটছে আঞ্চলিক শব্দ ও উচ্চারণেও। তবুও লোক গবেষকরা এটিকে ইতিবাচক হিসেবেই দেখছেন। এই গানগুলি যেহেতু আমাদের ঐতিহ্যের একটা অংশ, সেই ক্ষেত্রে এই গানের মৌলিকতা এবং স্বকীয়তা অবশ্যই বজায় রাখা দরকার। শিকড়ের যত ধরনের ধারা আছে, আলকা, গম্ভীরা, পালানাট্য, গেটু গান, এই ধরনের পারফরমেন্স বাড়াতে হবে, পৃষ্ঠপোষকতা বাড়াতে হবে। গবেষকদের মতে বাঙালি সংস্কৃতির এই বৈচিত্র্যময় উপস্থাপন ধরে রাখতে হবে। যদি এসব লোকজ বাণীর মর্মার্থ নতুন প্রজন্মের কাছে যথাযথভাবে তুলে ধরা যায়, তাহলে লোক সংস্কৃতি আরও সমৃদ্ধ ও প্রাণবন্ত হয়ে উঠবে। আমাদের বর্তমান প্রজন্মকে যদি আমরা আমাদের সেই হাজার বছরের ঐতিহ্যবাহী পারিবারিক এবং সামাজিক শিক্ষায় শিক্ষিত করে তুলতে চাই, তাহলে এই সকল সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে সরাসরি তাদেরকে যুক্ত করতে হবে। আমি কেমন আছি পরের ঘরে, তোমার পাশরিয়া কেমন আছি, আমি কেমন আছি পরের ঘরে। অনেক ক্ষেত্রে লোকগানের কোনো সুনির্দিষ্ট গীতিকার কিংবা সুরকার থাকে না। লোকমানুষের গর্ভ থেকে জন্ম নেয়া এসব গান এখনও বাঁচিয়ে রেখেছে বাংলার নিজস্ব স্বর ও ভাষাকে। তাই গবেষকরা বলছেন, এসব গান নতুন প্রজন্মের উপযোগী করে পৌঁছাতে পারলে আরও সমৃদ্ধ হবে দেশের লোকসংস্কৃতির ভাণ্ডার। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ। দর্শক, এই ছিল সংবাদ সেরা দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।